সংসার এমন একটা জায়গা যেখানে আপনি 24টা ঘন্টা কাজ করেও কাজ করাতে পারবেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সকাল একদম নাস্তার টেবিল থেকে শুরু করছি। রাফসান তার বাবার সঙ্গে একটু বাইরে গিয়েছিল। তার বাবা কাজে গিয়েছিল আর সে মূলত বেড়াতে গিয়েছিল। তো সকালে তার নাস্তার ব্যবস্থা সে নিজেই করে নিয়ে চলে এসেছে। আমি জাস্ট একটু পানি দিয়ে করে দিলাম। ইনস্ট্যান্ট খাবারগুলো আসলে কোনোটাই বাচ্চাদের জন্য ভালো না। তারপরেও বাচ্চারা মানে না। তারপরে একটু দিতে হয়। আমি টেবিলটা পরিষ্কার করে নিলাম। এই কাঁঠালটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির গাছের কাঁঠাল। আমাদের গ্রামের বাড়িতে মূলত ৩-৪টা কাঁঠাল গাছ আছে। আর এবার আম যেহেতু নাই, কিন্তু মাশাআল্লাহ কাঁঠাল বেশ ভালোই আছে, কিন্তু তুলনামূলক খুবই ছোট ছোট হয়েছে। রাফসানের আব্বু তারপর তার দাদিরা পাকা কাঁঠালের চাইতে এই কাঁচা কাঁঠালের তরকারিটাই বেশি পছন্দ করে। কাঁঠালের খোসা তো ছাড়িয়ে ফেলেছি। এরপরে যে এই বিচিগুলো দেখছেন, এগুলো এক এক করে ছাড়াতে হবে। কারণ এগুলোর বিচিতে শক্ত আবরণ চলে এসেছে, যা রান্নার পরে দেখা যায় মুখে বাধে। এ কারণে আমি প্রথমে এগুলো বেছে বেছে ফেলে দিই। আর কাঁঠাল মূলত এভাবেই কাটে সবাই। এভাবে প্রতিটা রোয়া থেকে কাঁঠালের বীজগুলো বের করে তারপরে পরিষ্কার করে রেখে দেব। আর যখন কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করা হয়ে যাবে, তারপরে যে খোসা টাইপের থাকে, এগুলোই কিন্তু খেতে বেশি মজা লাগে। এগুলো আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আজকে হচ্ছে আমি এগুলো দিয়ে কাঁঠাল দিয়ে ইলিশ মাছের ঘাঁটি করব আর ভাজি করব। এজন্য এভাবে পাতলা করে কেটে নিয়েছি। রান্নাঘরে কাজ করছিলাম আর সেই মধ্যে তো বাজার দিয়ে গেল। এখানে মিষ্টি কুমড়া, শাক, তারপরে ঢেঁড়স আছে, পুঁই শাক, লাউ, শসা, তারপরে চিংড়ি মাছ আনছে আর লেবু। তাকে শুধু বলেছিলাম শসা আর লেবু আনবা, আর বাদবাকি সবই বাসায় আছে। তো চিংড়িটা দেখে ভালো লাগছে, কিন্তু এখানে হচ্ছে 4 কেজি শসা আমার জন্য আনছে। ভাবা যায়? আসলে দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু আমি তো দেখে অবাক, এত শসা কি করে খাবো। রান্না করার জন্য এখানে মাছ আর ছোট ছোট কচু আছে, কচুর মুখি, সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এ পর্যন্ত যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে আমি ধরেই নিচ্ছি আমার ভিডিওটা আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, তাহলে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। একটু মনে করে দিই, আপনি যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সঙ্গে একটা ভিডিওতে লাইক। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটা ফলো করতে ভুলবেন না। আমি এখানে 2 সাইডেই রান্না তুলে দিয়েছি। 2 সাইডে তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি, পরিমাণ মতন লবণ দিয়েছি যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি একটু নরম হয়ে আসে। আর এই সাইডে আমি কাঁঠালটা প্রেসার কুকারে 3-4 বার সিটি দিয়ে নিয়েছিলাম। এটা হালকা সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি একটা ডালাতে ঢেলে নিচ্ছি। এতগুলো কাঁঠাল তো আর একদিনে খাওয়া সম্ভব না। এজন্য আজকে কিছু রান্না করব আর বাদবাকি আমি ডিপে সংরক্ষণ করব। সেদ্ধ করে রাখার জন্য কিন্তু আমি বেশ অনেকদিন খেতে পারবো। চাইলে আমরা 1 বছরও এভাবে রাখতে পারি। তো এখানে আমার পেঁয়াজে হালকা কালার চলে এসেছিল। সে পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি, তারপরে সব মশলাগুলোও দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর অল্প আদা রসুনের বাটা দিয়েছি। যেহেতু ইলিশ মাছ রান্না হবে, সেহেতু মশলার পরিমাণটা একটু কম, মানে আদা রসুনের পরিমাণ কম হবে আর পেঁয়াজ, তেল এগুলো পরিমাণ মতন দিতে হবে। তাহলেই কিন্তু ইলিশের যে একটা মিষ্টি গন্ধ থাকে সেটা বজায় রাখা যায়। যেদিন বাসায় একাধিক তরকারি রান্না করি, সেদিন এইভাবে কিন্তু 2 সাইডে রান্না তুলে দিই। তাছাড়া দেখা যায় রান্না করতে করতে অনেকটা সময় চলে যায়। কিন্তু 2 সাইডের তরকারি তুলে দিলেও কিন্তু একটা ঝামেলা আছে। 2 দিকে সমান তালে কন্ট্রোল করতে অনেক কষ্ট হয়। কাঁঠালটা যেহেতু সেদ্ধ করা আছে, সেহেতু আমি মাছের মাথা, ঠোঁটা এগুলো কষিয়ে নিচ্ছি সুন্দর করে।
আর তার পাশেই কিন্তু কড়ি কচু বলি আমরা, এই কচুটা দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। আমি ইউটিউবে অনেক আপুর ভিডিও দেখি, যারা মাছ ভেজে রান্না করেন না, তাদের কমেন্ট বক্সে আমি অনেককেই বলতে শুনেছি যে কিভাবে মাছ এভাবে খান আপনারা, গন্ধ লাগে না? আসলে এক একজনের রুচি এক এক রকমের। যেরকম রাফসানের আব্বু ভাজা মাছ রান্না করলে তার খেতে ভালোই লাগে না। সে বলে আসলে মাছের যে স্বাদ সেটা নষ্ট হয়ে যায়, বোঝাই যায় না কি মাছ খাচ্ছি। আর অন্যদিকে আমার আবার ভাজা মাছও রান্না ভালো লাগে, আবার এভাবে কষিয়ে রান্না করলেও ভালো লাগে। একেকজন একেকভাবে স্বাদ পেয়ে থাকে। তাই এগুলো কখনো ধরবেন না আশা করি। কারণ আমি মূলত রাফসানের আব্বুর কিভাবে ভালো লাগবে সেভাবে রান্নাগুলো ট্রাই করে থাকি। তবে নিজের ইচ্ছা মতন কোনো কিছু রান্না করি না এটা কিন্তু নয়। আমার যখন যেটা ভালো লাগে আমি তখনই সেটা রান্না করে খাই। এই স্বাধীনতা আমার আছে। আর এখানে হচ্ছে যে কাঁঠালের তরকারিটা রান্না করছি, কাঁঠালের ঘাঁটি। এটা হচ্ছে আমি বিয়ের আগে কখনো শুনিনি যে কাঁঠালের আবার ঘাঁটি হয়। আমি সাধারণত আম কাঁঠাল দিয়ে আমার আম্মুকে মাংস রান্না করতে দেখেছি, ডাল রান্না করতে দেখেছি। তারপরে হচ্ছে তেল দিয়ে রান্না করতে দেখেছি। মানে গরুর চর্বি যেটাকে বলি, এভাবে রান্না করতে দেখেছি। কিন্তু মাছ দিয়ে যে ঘাঁটি করা যায়, এটা আসলে আমি কখনোই জানতাম না। তো একেকটা অঞ্চলের খাবার একেক রকমের। আর যেহেতু বিয়ের আগ থেকে টুকটাক রান্না পারতাম, মানে আমার আম্মু ছোট্টবেলা থেকে আমাদেরকে রান্না বান্না শিখিয়েছে। তো এগুলোর রেসিপি আসলে কারো কাছ থেকে আমি নিইনি, কারণ নেওয়ার মতন আসলে কাউকেই পাইনি। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব রাফসানের আব্বুর কাছ থেকে শুনেছি যে আসলে খেতে কেমন হবে, ঝোল হবে না চচ্চড়ি হবে, এভাবে শুনে আন্দাজে রান্না করি। আর এই রান্নাগুলোর ভক্ত হয়ে গিয়েছি আমি। এখন এত সুন্দর লাগে খেতে। এইজন্যই বলি যে আসলে একেকজনের টেস্ট একেক রকম। কারো খাওয়া দেখে কখনোই কোনো কিছু বলবেন না। আপনারও হয়তো সেটা ভালো লেগে যেতে পারে। কে জানে, তাই না? কড়াইতে পরিমাণ মতন সরিষার তেল, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর সেদ্ধ করে রাখা কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি। এখন কাঁঠালের ভাজি হবে। আজকে সকালে রাফসানের আপু যখন নাস্তা করছিল তখন বলছিল কাঁঠালের ভাজি করিও তো। তো এখন কি করে ভাজি করব? এখন অনেকভাবে হতে পারে। যেহেতু সে রান্না পারে না, তো আমাকে বলছে বেশ ঝুরঝুরে টাইপের হবে। তাই মনে মনে ভাবলাম যে আলু ভাজি যেভাবে করি সেভাবে করা যায়। যাই হোক, এ পর্যায়ে কিন্তু হলুদ আর লবণটা দিয়ে দিচ্ছি। সেদ্ধ করার সময় একটু হলুদটা কম হয়েছিল তো তাই। এখন হচ্ছে ভাজিটা বেশ একটু ঝুরঝুরে টাইপের হয়েছে, তুলে নিলাম। আজকে এই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।